না হাইল্লা না জাইল্লা, এটার মানে কি আপনারা বুঝতে পারছেন? এটার মানে হচ্ছে না হাল চাষ করে না জাল দিয়ে মাছ ধরে। মানে এই কথাটা, এই শব্দটা, এই বাক্যটা এমন কিছু ব্যক্তির উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেই ব্যক্তি না হাল চাষ করতে পারে না মাছ ধরতে পারে জেলেদের মতো। আমার নিজেকে এখন ঠিক এমনটাই মনে হচ্ছে, আমি না হাইল্লা না জাইল্লা। একথা বলার পর আপনাদের মধ্যে একটা বিশাল প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে আমি এ ধরনের কথা কেন বলছি। এ ধরনের কথা এ কারণেই বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে 5 আগস্টের পর থেকে হাতে গোনা যদি কয়েকজন ব্যক্তি কথা বলে থাকে, এর মধ্যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি বলছি না আমি অনেক জনপ্রিয়, আমি এইটা, আমি সেইটা, আমি ওইটা, আমি এটা কখনো বলবো না। তবে আমার জায়গা থেকে আমি আপ্রাণ চেষ্টা করেছি, এবং এটা আগামী দিনে ভবিষ্যতে মানুষ বলবে যে আমি আমার জায়গা থেকে কি করেছিলাম, কি করি নাই। এই চেষ্টা করতে গিয়ে এই দীর্ঘ 1.5 বছরের যাত্রায় অনেক মানুষের শত্রু হয়েছি। যারা আমাকে কখনো চিনতো না, তারাও আমাকে শত্রু হিসেবে এখন গণ্য করে। অনেক আওয়ামীপন্থী নেতাদের শত্রু হয়েছি, অনেক দালালদের শত্রু হয়েছি, অনেক স্বাধীনতা বিরোধী চক্রের শত্রু হয়েছি। আমার ইনবক্সে, আমার মেইলে এমন অসংখ্য হত্যা করার মেইল আছে, অসংখ্য থ্রেড, মানে এগুলো আসলে বলে শেষ করতে পারবো না। এখানে অসংখ্য মতাদর্শের লোকজন আছে, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, অনেকে আছে। অনেকে বলতে পারেন আপনি তো স্বীকৃত আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, ওকে ফাইন, আমি স্বীকৃত, কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা শ্রেণী আছে, যে শ্রেণী চোর বাটপার, যে শ্রেণী ডাকাত। আমি সেই শ্রেণীকে কখনো তুয়াজ করে ভিডিও বানাইতাম না। আমি সেই শ্রেণীর অপকর্ম কখনোই ঢেকে রাখার চেষ্টা করি নাই, আর ভবিষ্যতেও করব না। এবং এই শ্রেণী যারা দীর্ঘ 15 বছর ক্রিম খেয়েছে, যারা দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছে, এই শ্রেণী আমাকে পছন্দ করে না, কারণ আমি তাদের অপকর্মগুলো সামনে আনার চেষ্টা করি। এখানে অনেক বড় বড় নেতা আছেন, অনেক বড় বড় রথী মহারথী আছেন, তারা আমাকে পছন্দ করবে না, এটা খুবই স্বাভাবিক। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আওয়ামী লীগে যারা দুর্বৃত্তায়ন করেছিল, যারা আওয়ামী লীগের রাজনীতিকে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, যারা আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন রাজনৈতিক সংগঠনে পরিণত করেছিল, যারা আওয়ামী লীগের ভিতকে ধ্বংস করেছিল, যারা শেখ হাসিনার স্নেহ ভালোবাসাকে পুঁজি করে মিস ইউজ করেছে, আমি তাদেরকে ছাড়বো না। আমি তাদের বিরুদ্ধে কথা বলবোই, সেটা যে কেউ হতে পারে, আই ডোন্ট কেয়ার। এই জন্যই আমার এখন বারবার ভাবতে ইচ্ছা হয়, বারবার মনে হয় যে আমি না হাইল্লা না জাইল্লা, কারণ আমাকে আওয়ামী লীগের একটা বিশাল অংশ অপছন্দ করে। যাই হোক, এটা অন্য কথা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের তথাকথিত জুলাই জঙ্গি অভ্যুত্থান নিয়ে একটা তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল ভলকার তুর্কের নির্দেশনায়। অনেক আগের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের একটা অংশ, একটা টিম গত 2 দিন পূর্বে দিল্লিতে একটা প্রেস কনফারেন্স করেছে। দিল্লির সেই প্রেস কনফারেন্সে কি কি বিষয় আলোচনা হয়েছে, কোন কোন বিষয় আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল, আমি সেই সব প্রসঙ্গে যাচ্ছি না। আমার প্রসঙ্গ একটাই, সেখানে কারা কারা উপস্থিত ছিল। সেখানে উপস্থিত ছিল ব্যারিস্টার মইবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী, ব্যারিস্টার নিঝুম মজুমদার। এই দুজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে গেলে কথা কখনোই শেষ হবে না, কারণ 5 আগস্টের পর থেকে ভয়েস রেজ করা থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া, বিভিন্ন অনলাইন মিডিয়াতে, বিভিন্ন টক শোতে গিয়ে দলের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য এই দুইটা ব্যক্তি যেভাবে তাদেরকে নিয়োজিত রেখেছেন, তাদের অবদান আসলে অস্বীকার করা ইম্পসিবল। ব্যারিস্টার নিঝুম মজুমদার পরিবার পরিজন ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তিনি এই কাজগুলা করে যাচ্ছেন, অথচ আওয়ামী লীগের একটা শ্রেণী তাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কথা বলতেছে। এটা বলবেই। নিঝুম মজুমদার আসলে সমালোচনা উনি খুব ভালোভাবে নিতে পারেন, সো দ্যাট এটা নিয়ে তার মাথা ব্যথার কারণ নাই, আমারও মাথা ব্যথার কারণ নাই। মহিবুল হাসান চৌধুরী নওফেল 5 আগস্টের পর থেকে তিনি তার সবটুকু দিয়ে চেষ্টা করেছেন কিভাবে দলকে সুসংগঠিত করা যায়। আওয়ামী লীগের একটা ভোকাল হিসেবে তিনি অবতীর্ণ হয়েছেন 5 আগস্টের পর। চমৎকার কথা বলেন, ইংরেজি এবং বাংলাতে সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে কথা বলেন, এবং দিল্লির সেই প্রেস কনফারেন্সেও তিনি চমৎকার ভাষায় উত্তর দিয়েছেন। আওয়ামী লীগের ক্ষমার প্রসঙ্গে একটা বিষয় উঠে এসেছিল, তিনি বলেছেন আওয়ামী লীগ ক্ষমা কেন চাইবে, আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। তারা দায়িত্ব ছিল, দায়িত্বে থাকাকালীন একটা দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গাতে তাদেরকে নিরসন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করেছে। আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গই আসে না। আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে? তার যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, সঠিক উত্তর দেওয়া পাশাপাশি তার যে প্রজ্ঞা, তার যে ভাবগম্ভীর্যতা, এটা কিন্তু চমৎকার ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে একটা বিশাল প্রভাব ফেলেছে। কিন্তু এই দিল্লির প্রেস কনফারেন্সে আরেকটা বদমাইশ উপস্থিত ছিল, হাসান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী, সাবেক তথ্যমন্ত্রী। আপনারা অনেকে বলতে পারেন হাসান মাহমুদ আপনার সাথে কি করেছে, আপনার ব্যক্তিগত শত্রুতা আছে কিনা। ভাই, যেই ব্যক্তির দলের প্রতি কোনো নিবেদন নাই, যেই ব্যক্তি দলীয় নেতাকর্মীদের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, পররাষ্ট্র মন্ত্রী হয়ে সে কার
হাতটা ছেড়েছিল কত বছর, জুলাই আগস্টের জঙ্গি উত্থানের সময় কিছু করতে পেরেছে? তার কোনো কূটনৈতিক চ্যানেলে কোনো কিছু উপকার হয়েছিল বাংলাদেশের? হয়নি। এই লোকটা আগাগোড়া বিতর্কিত, বিভিন্ন জায়গায় অর্থায়ন ডোনেশন করেছে মৌলবাদীদেরকে লালন পালন করার জন্য। সব থেকে বড় কথা, 5 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সবার ঘরবাড়ি ভেঙে চুরে ছারখার করে ফেলা হয়েছে। কিন্তু হাসান মাহমুদের ঘরবাড়িতে আজ অবধি কোনো আক্রমণের চিহ্ন আমরা দেখি নাই। নৌফেল সাহেবের বাড়ি দুইবার জ্বালিয়ে দেওয়া হয়েছে, গত কয়েকদিন পূর্বে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হাসান মাহমুদ তার ঘরবাড়িতে একটা ইটের টুকরাও কেউ মারলো না। এটা কি আপনাদের সন্দেহের জায়গা সৃষ্টি করে না? নিঃসন্দেহে সন্দেহের জায়গা সৃষ্টি করে। এবং এখানে আরেকটা বিষয় আছে, 5 আগস্ট সরকার পতনের পর 6 আগস্ট হাসান মাহমুদ বিমানবন্দর থেকে আটক হয়েছিল। জাতীয় গণমাধ্যমগুলোতে সেই সংবাদ আসার পরেও হাসান মাহমুদ কিভাবে ইমিগ্রেশন ক্রস করে বেলজিয়াম চলে গেলেন? কই জুনায়েদ আহমেদ পলক তো যাইতে পারে নাই? কই ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তো যাইতে পারে নাই? হাসান মাহমুদ কোন শক্তিমত্তার জায়গা থেকে, কার ক্ষমতা বলে ইমিগ্রেশন ক্রস করে বেলজিয়ামে চলে গেল? কি মনে হচ্ছে আপনাদের আমরা কিছু জানি না? সবকিছু জানি। 5 আগস্টের পর 6 আগস্ট হাসান মাহমুদ গ্রেফতার হবার পর আটক দেখানো হয়েছিল, এরপর তাকে সেখান থেকে ছেড়ে দিয়ে কারা কারা দেশ থেকে সহায়তা করেছে আপনারা যদি জানেন, আপনাদের চোখ কপাল উঠে যাবে। নাম আজকে বলতেছি না সঙ্গত কারণে, বলবো, কিন্তু তার আগে হাসান মাহমুদ যদি তার ব্যর্থতার দায় স্বীকার করে সব ধরনের পদ থেকে অব্যাহতি দেয়, কিংবা নির্লজ্জ বেহার মতো সংবাদ সম্মেলনে না আসে, এরপর আমরা সেটা দেখবো। এর আগে আসলে বলতেছি না। এখন যারা হাসান মাহমুদকে নিয়ে আমার এই ভিডিওতে দালালি করতে আসবেন, তারা প্লিজ এই কাজটা করেন না। একটা ব্যক্তি এত কিছু সামাল দিতে পারে না যদি তার বর্তমান সরকারের সাথে ভালো সম্পর্ক না থাকে। এমন তথ্য আছে 5 আগস্ট ঘটানোর পেছনে যাদের যাদের ভূমিকা ছিল তার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একজন ব্যক্তি। এটা শোনার পর কি চোখ কপালে উঠবে না? উঠাই স্বাভাবিক। বর্তমান সরকারের একাধিক ব্যক্তির সাথে তার যদি সুসম্পর্ক না থাকতো